সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ডাক্তার জাহিদুর রহমান রয়েছেন আমাদের সঙ্গে। স্বাগত জাহিদ, আপনাকে। ধন্যবাদ। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে বিচার বিভাগের কর্তৃত্ব সুপ্রিম কোর্টের হাতে, নির্বাচন বানচালের কিছু লক্ষণ দেখা যাচ্ছে, আরও আসবে। বাংলাদেশ প্রেসিডেন্ট হাসিনা কামালের নির্দেশে গণহত্যা, ঐতিহাসিক রায়। মানবজমিন দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি, বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন চায়। জুলাই হত্যার দায় স্বীকার মামুনের। আমাদের সময় রাজনীতি এখন ভোটমুখী, কাটছে ধোঁয়াশা। অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ফিরল সুপ্রিম কোর্টে। দেশ রূপান্তর গুলির নির্দেশ, হাসিনা কামালের নির্বাচন বানচালের সর্বোচ্চ চেষ্টা হবে। কালের কণ্ঠ, অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ফিরল সুপ্রিম কোর্টের হাতে, গণধর্ষণের হুমকির ঘটনায় উত্তাল ঢাবি ক্যাম্পাস। আমার দেশ আওয়ামী লীগের ভোট ডাকাতি ও গণহত্যার দায় স্বীকার, বাংলাদেশের ভারতপন্থীদের প্রকারভেদ। কালবেলা প্রশিক্ষিতদের ছাঁটাই আর অযোগ্যদের নিয়োগ। 50 বছর পর অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ফিরে পেলেন সুপ্রিম কোর্ট। দিনকাল নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা পতিত ফ্যাসিস্ট বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে গুজব ছড়াচ্ছে মির্জা ফখরুল। সংগ্রাম, বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ পেল সুপ্রিম কোর্ট। সীমান্তে বিএসএফের বাংলাদেশের হত্যা থামেনি। দৈনিক করতোয়া, হাইকোর্টে ঐতিহাসিক রায়, নির্বাচনে অন্য দেশের থাবা মারার সুযোগ যেন না থাকে। খবরের কাগজ, আদালতের কর্তৃত্ব ফিরল সুপ্রিম কোর্টে। আলোচনায় দুই সাবেক প্রধান বিচারপতি সিনহা ও ওয়াহাব। আলোকিত বাংলাদেশ, অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ফিরল সুপ্রিম কোর্টের কাছে। ভোট বানচালের চেষ্টা হবে, সতর্ক থাকতে হবে। প্রধান উপদেষ্টা নিজেই ভোট বানচালের চেষ্টা হবে এই ব্যাপারে সতর্ক করেছেন, এবং সামনে আরও এই ধরনের কি আসতে পারে, হুমকি আসতে পারে, চেষ্টা হইতে পারে, সেই রকম একটা বক্তব্য দিয়েছেন। তো এইটা কোন প্রেক্ষাপটে, কীভাবে বললেন উনি? আরেকটা প্রেক্ষাপট আছে, সেটা হলো আজ তো কয়েকটা রাজনৈতিক দলের সাথে তিনি বসেছেন। গতকালের আগের দিন তিনি আরও তিনটা বড় দল আমরা এখন যেগুলোকে বলি, তাদের সাথে বৈঠকে বলেছেন যে নির্বাচনের বিকল্প কোনো কিছু যদি কেউ ভাবেন সেটা দেশের জন্য গভীর বিপজ্জনক হবে। এ দুটোকে যদি আমরা একসাথে মিলিয়ে পড়ি তাহলে আমরা বুঝবো প্রধান উপদেষ্টা নির্বাচনের ব্যাপারে খুবই টাফ পজিশন শুধু নিয়েছেন তা না, বারবার বলে তিনি জাতিকে মেসেজ দিতে চাইছেন। কারণ তার ক্যাবিনেটের কিছু কিছু মানুষ দীর্ঘদিন নির্বাচন এখনই দরকার আছে কিনা, আর একটু পরে হয় কিনা, বিরোধী ভূমিকা আছে, সরকার 5 বছর থাকতে হবে কিনা, তার প্রেস সচিব মাঝে মাঝে 5 বছর থাকা জড়িত দাবি পোস্ট করেছেন তার ফেসবুকে। কোনো কোনো উপদেষ্টা বলছেন যে মানুষ আমাদেরকে 5 বছর চায়, কেউ বলছেন কে বললো আমরা নির্বাচিত না। সো এগুলো যখন হচ্ছে, জনগণের মধ্যে খানিকটা হলেও সংশয় ছিল যে সরকার আসলে কি চায়, বিশেষ করে প্রধান উপদেষ্টা কি চায়। আর একটু কথা আমি যোগ করব, এনসিপি নির্বাচন নিয়ে কিছু শর্ত দিচ্ছে। তারা মুখে বলেন তারা নির্বাচন চান, জামায়াতে ইসলামীও কিন্তু তাদের আসলে এই নির্বাচন নিয়ে এক ধরনের গড়িমসি আছে, তারা স্বস্তিতে নাই, এটা বোঝা যায়। এবং এনসিপির সাথে যেহেতু সরকারের কিছুটা যোগসাজশ আছে বলে কেউ কেউ মনে করেন, দুজন ছাত্র উপদেষ্টাকে আসলে এনসিপির অংশ, এখন আমরা শুধু বলছি না, ডক্টর ইফতেখারুজ্জামানের মতো খুবই গুরুত্বপূর্ণ সিভিল সোসাইটি মেম্বার বলছেন। ফলে সরকার কি নির্বাচন ঠিকঠাক মতো চাইছে এই আলাপটা আছে, এবং প্রধান উপদেষ্টা আসলে রিপিটেডলি এখন এই সংশয়টা খুবই কঠোর ভাষায়, আমি কিন্তু ওনার ভাষা দেখছি, খুবই শক্ত ভাষায়, কঠোর ভাষায় তিনি জানিয়ে দিচ্ছেন বানচালের চেষ্টা হতে পারে, সেটা ফাইট করতে হবে, কেউ যদি ভাবো সেটা বিপজ্জনক হবে। এবং গতকালও আমি যোগ করতে চাই, সেনাপ্রধান যখন তার সাথে দেখা করতে গেছেন তিনি তাকে স্পষ্টভাবে বলেছেন কি ধরনের একটা নির্বাচন তিনি চান, তার জন্য সেনাবাহিনীকে প্রস্তুত হতে বলেছেন। কারণ আমাদের এখন আইন শৃঙ্খলার অবস্থা যেরকম, বাহিনীর অবস্থা যেরকম, সেখানে সেনাবাহিনীকে একটা বড় দায়িত্ব নিতে হবে। তিনি কি কি ক্ষেত্রে, উনি যে বলছেন যে সবচাইতে উল্লেখযোগ্য, সবচেয়ে ভালো নির্বাচন করতে চান, কোন কোন প্যারামিটারে সেটা জানিয়েছেন, যে সবচেয়ে বেশি নারী ভোটার ভোট দিতে যাবে, সবচেয়ে বেশি নতুন ভোটার ভোট দিতে যাবে, সবচেয়ে অবাধ নির্বাচন হবে। সো একটার পর একটা বৈঠকে তিনি বলছেন এবং এই কথাগুলোকেই ফোকাস দিয়ে প্রকাশ করছেন। সো প্রেস সচিব বলছেন বা তার ফেসবুকে যে স্টেটমেন্টগুলো আসে সেগুলোর মানে তো হচ্ছে তিনি কোন জায়গাটাকে গুরুত্ব দিতে চান। তো সুতরাং এই একটা জিনিসের সংশয় দূর হলো এবং আমাদের নির্বাচনের পথে এটা একটা বড় অগ্রগতি হিসাবে আমরা দেখব। এখন একটা জিনিস হয়তো আমরা সামনে দেখব, এটা একটু যোগ করে রাখতে চাই এবং আমাদের নাগরিকদের সতর্ক থাকতে হবে। কিছু মানুষ একটা সময় যে এই সরকার 5 বছর থাকুক বা আরও বেশি সময় থাকুক বা অন্তত 3 বছর থাকুক নানান আলাপ করতেন,
এই মানুষগুলোই সোশ্যাল মিডিয়াতে এখন তার বিরুদ্ধে খুবই কঠোর, এবং আমি এনসিপির দু একজন মানুষ, একজনকে তো খুবই কুৎসিত ধরনের মন্তব্য করতে দেখেছি, সিগনিফিক্যান্ট নেতা তাদের। তাতেই বোঝা যায় যে সামনের সময়গুলোতে তিনি আসলে এই ধরনের চাপের মুখে পড়বেন। কারণ যারা মনে করেন যে নির্বাচন ডিলেইড হওয়া দরকার বা বানচাল হওয়া দরকার, তাদের জন্য এখন ডক্টর ইউনূস একটা ব্যারিয়ার, মানে যেই ব্যারিয়ার হয়েছে। না, প্রশ্ন উঠতে পারে যে তারা নির্বাচন বানচাল কেন করতে চাচ্ছে? একটা নির্বাচন হয়ে যাওয়া মানে প্রাথমিকভাবে আমরা যদি বলি অনেকগুলো কারণ আছে। প্রাথমিকভাবে যদি বলি একটা নির্বাচন হয়ে যাওয়া মানে একটা দল ক্ষমতায় আসা, তখন সরকারের সর্বময় ক্ষমতা সেই দলের হয়। এবারকার এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারটা আমরা যদি আগের একটা দীর্ঘকালীন তত্ত্বাবধায়ক সরকারের সাথে তুলনা করি, ১-১১ সাথে একটা ডিফারেন্স আছে, ফান্ডামেন্টাল ডিফারেন্স। ১-১১ সরকারটা আসলে একটা ডিফ্যাক্টো মিলিটারি সরকার ছিল, ওটার একটা সিভিলিয়ান ফেস ছিল, ফলে পাওয়ারে ছিল মিলিটারি আসলে। সেই কারণে রাজনৈতিক দলগুলোর কোনো রকম কোনো শক্তি ছিল না, বরং প্রধান দুটা রাজনৈতিক দল ভীষণ চাপের মুখে ছিল, সরকারের উপরে প্রভাব থাকা দূরে থাকুক। কিন্তু এই সরকারটার মধ্যে যেটা হয়েছে, এটা সে সামরিক সরকার না, সামরিক বাহিনী সহায়তা করছে, ফলে ওই সরকারটার আসলে মাঠে তেমন শক্তি নেই। এতে এই সরকারের উপরে বিভিন্ন দল এবং গোষ্ঠীর প্রভাব তৈরি হয়েছে। ধরুন আমি খোলাখুলি যদি বলি, বিএনপির প্রভাব আছে, জামায়াতে ইসলামীর প্রভাব আছে, এনসিপির প্রভাব আছে, কিছু ব্যক্তির প্রভাব আছে যারা বিভিন্ন বদলি, পদোন্নতি, টেন্ডার, এই সেই নানান কিছু নিয়ন্ত্রণ করতে পারে। এখন জামায়াতে ইসলামী বা এনসিপি ক্ষমতায় আসছে না, এটা আমরা আসলে খুব যদি কিন্তু না রেখে বলে দিতে পারি। তো এই যে সরকারের উপর তাদের এই প্রভাব আছে বা কিছু ব্যক্তির যে প্রভাব আছে, নির্বাচন হওয়ার সাথে সাথে এটা উবে যাবে। তাহলে নির্বাচন যত পেছানো যায় তারা এই সক্ষমতা ততদিন রাখতে পারেন, এর বাইরে তারা দল গোছাতে পারেন। এবং এই তত্ত্বও আছে, দিন যত বাড়তে থাকবে, যেহেতু বিএনপির গ্রাসরুটে আসলে অনেকে অনিয়ম দুর্নীতির সাথে জড়িয়ে গেছে, চাঁদাবাজি, দখলবাজি, এবং বিএনপি নিজে এটা স্বীকার করে, দেখবেন, কারণ বিএনপি নিজে তাদের অনেককে বহিষ্কার করেছে, কয়েক হাজারকে বহিষ্কার করেছে। ফলে এই প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি, তাহলে বিএনপির বদনাম হবে যত দিন যেতে থাকবে, তাদের গুছিয়ে উঠতে পারবেন বলে তারা মনে করছেন। তারা যত দেরি করা যায় সব দিক থেকে, ক্ষমতা তো ভোগ করছেনই, তাদের জন্য সুবিধা। তর্কের খাতিরে একটা স্টেজে যে জামাত ইসলামী এবং এনসিপি বললো যে আমরা এই অবস্থায় নির্বাচনে যাব না, তখন কি দাঁড়াবে? তখন খুবই ডিজাস্টারাস সিচুয়েশন, এবং সেই একটা পরিস্থিতি যাতে খুবই চাপ তৈরি করে সরকার এবং বিএনপির ওপর, সেই উদ্দেশ্যেই জাতীয় পার্টিকে নিয়ে এখন এত ঘটনা ঘটছে। একটু ওই জায়গাটা একটু টাচ করে আসি জাতীয় পার্টির। মানে জাতীয় পার্টি কোলাবোরেট করেছে আওয়ামী লীগকে আনডাউটেডলি। এখন এই ঘটনাটা হঠাৎ 1 বছর পর মনে হলো, তাই তো। কিছুদিন আগে যখন আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা ছিল, আমি একদম একটা প্যাকেজ করে আপনি জাতীয় পার্টি আরও কাকে কাকে দোষর মনে করেন সব একসাথে নিষিদ্ধের আলাপ করতে পারতেন। কেন করেননি? হঠাৎ করে কেন? আমাদের অনেকের হয়তো অবাক লাগবে, আমি দর্শকদেরকে বলছি, তারা যদি মনে করতে পারেন, দেখবেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার সময় জামায়াত ইসলামী কিন্তু কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেয় নাই। তাদের নেতারা গেছেন, ছাত্র শিবির গেছেন, তারা বলছেন তারা ব্যক্তিগতভাবে এসছেন। কিন্তু আমাদের নায়েবে আহমেদ জাতীয় পার্টি নিষিদ্ধ করা নিয়ে অফিসিয়ালি কথা বলেছেন যে তারা এটা চান, এবং প্রধান উপদেষ্টার কাছে যে তারা গেলেন সেখানেও দাবি পেশ করেছেন। এখন আমি তাহলে প্রশ্ন করি, জাতীয় পার্টি খারাপ, ভালো না, কিন্তু জাতীয় পার্টি আওয়ামী লীগের চাইতে খারাপ? আওয়ামী লীগ অ্যাক্টর, এ কোলাবোরেটর। কোলাবোরেটরের অপরাধ কোনোদিন মূল অ্যাক্টরের সমান না। তো আপনি 1 বছর পর হঠাৎ এটা কেন করছেন? কারণ হলো জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধ করে দেয়া যায়, তাহলে যেটা হবে মাঠে আসলে তখন এই যে আপনি বললেন এই দলগুলো যদি না যেতে চায়, তখন তো মাঠে নির্বাচনে বিএনপির বিরুদ্ধে দাঁড়াবে এমন কেউ নেই। জাতীয় পার্টি যদি থাকতো, জাতীয় পার্টি তো আছেই, এবং এটা স্পেকুলেশন আছে বেশ কিছু জেলায় যেখানে আওয়ামী লীগের প্রভাব আছে, সেখানে আওয়ামী লীগের দলে থাকা লোকও দরকার নেই আসলে। আমি মনে করি ধরেন গোপালগঞ্জে, ফরিদপুরে, এবং কিছু জেলায় আওয়ামী লীগ সমর্থক একটা কলেজ টিচার, যার বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধ নাই, একজন লয়ার। ইনফ্যাক্ট তারা যদি কেউ স্বতন্ত্র দাঁড়াতে চায়, আমরা তো বাধা দিতে পারি না। এখন তারা যদি লাঙ্গল নিয়ে দাঁড়িয়ে যায়, তাহলে খুব সম্ভাবনা আছে, না আমি মোটামুটি নিশ্চিত তারা জামাতে চাইতে বেশি সিট পাবে। ফলে জাতীয় পার্টি থেকে গেলে এরকম নির্বাচন করে জামাত ইভেন দ্বিতীয় না তৃতীয় হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আর যদি জাতীয় পার্টি থাকে, ওনারা নির্বাচন না করেন, তাও মোটামুটি একটা নির্বাচন হয়ে গেছে বলে মনে হবে। সেই কারণে জাতীয় পার্টিকে যদি সরিয়ে ফেলা যায়, তাদের চাপ প্রয়োগ করার ক্ষমতা অনেক বেড়ে যাবে, সেটাই আসলে কারণ। এবং এটা হবে, কিন্তু আমার ব্যক্তিগত ধারণা শেষ পর্যন্ত দলগুলো নির্বাচনে আসবে আমি মনে করি। কারণ হচ্ছে এই যে হঠকারিতা, এটা দিনের শেষে যদি বাংলাদেশে এই কারণে ডিসরাপশনে ঢোকে, যে দলগুলোর বয়কটের কারণে হয়েছে, এটার মাসুল তাদেরকে আসলে খুব লম্বা সময় দিতে হবে। তো এই ঝুঁকি তারা শেষ পর্যন্ত নেবেন না বলে আমরা আশা রাখতে চাই।
না, এই পরিস্থিতিতে এইটা এখন যে পরিস্থিতি আছে রাজনীতিতে, এটার অন্যদিকে আপনি লক্ষ্য করবেন যে এই যা ঐকমত্য কমিশন যেটা, তারা কি বলছেন? তারা বলছেন যে আমরা জুলাই সনদ দিতে পারছি না অনৈক্যের কারণে। তাদের লক্ষ্যটাই ছিল মতৈক্য তৈরি করা, ঐক্য তৈরি করা। তো তারা অনৈক্য রেখে তারা একটা সুপারিশমালা দিয়ে যেতে চাচ্ছেন বা দেবেন, কিন্তু এই পরিস্থিতি হলো কেন? এই পরিস্থিতির জন্য আসলে ঐক্যমত্য কমিশন দায়ী। তারা প্রথমে আসলে একটা কথা বলে দেওয়া দরকার ছিল, তাহলে না হলে আলোচনা করব না। সব দলকে বলা উচিত ছিল এইভাবে, আমরা যতটুকুতে একমত হব ততটুকুর ভিত্তিতে একটা সনদ হবে, আপনারা রাজি আছেন কিনা তাহলে আমরা আলোচনা করব। প্লেইন অ্যান্ড সিম্পল। একটা রাষ্ট্রকে কিভাবে দেখতে চাই প্রত্যেকের নিজস্ব ফিলোসফি আছে, সব দল মানব। বা আমি প্রায় বলি যে আমরা আমাদের দেশটা অনেক কিছু ঠিক করতে হবে, অনেক আইন সংবিধান আমি মানি। আমি নিজে সংবিধান সংস্কার কমিশনের কাছে আমার সুনির্দিষ্ট প্রস্তাবও আমি উপস্থাপন করেছি। আমি দীর্ঘদিন থেকে সংবিধান নিয়ে লেখালেখি করি, দীর্ঘদিন থেকে লিখছি। অনেক কিছুই হচ্ছে না, বা আমি খোলাখুলি যদি বলি বিএনপি মানছে না, কিন্তু আমাদের না এটাই ডেমোক্রেসি, এটা মেনে নেয়া, যেটা সব কিছু এবার হবে না। ঐক্যমত্য কমিশনে বলা উচিত ছিল যে আমরা সবাই এই কমিটমেন্ট করেন, ন্যূনতম যতটুকুতে আমরা সবাই একমত হব সেটাই সনদ হবে। বাকি যেটা আছে সেটা আলোচিত ইস্যু হিসেবে থেকে যাবে। বাকি যেটা আছে, যেটা হয় নাই, যিনি নেন নাই আর যিনি নিতে চান তিনি এটা নিয়ে রাজনীতি করুন। কিন্তু ওনারা করলেন কি, এমন কতগুলো জিনিস ঢোকানো যেগুলো ঐক্যমত্য হয়নি, তাতে অনেকগুলো নোট অফ ডিসেন্ট এসছে। এখন নোট অফ ডিসেন্ট আসবে না কেন? যেই দল কোনো কিছু সমর্থন করে না সে আগেই সৎভাবে জনগণকে জানিয়ে দিয়েছে আমি কিন্তু এটা করব না। তুমি আমার বদনাম করতে পারো, সমালোচনা করতে পারো, আমি শেখ হাসিনা হয়ে যেতে চাই এটা বলতে পারো, কিন্তু আমি এই ঝুঁকি নিয়েও বলছি আমি এটা করব না। তো নোট অফ ডিসেন্ট যে হলো এবং ঐক্যমত্য হলো না, এগুলোর জন্য আসলে ঐক্যমত্য কমিশনও ভাবে দায়ী ছিল। এবং শুরুতেই এই আলাপগুলো করে নিলে আমার মনে হয় আজকে এখন এসে এই পরিস্থিতি হতো না। এবং বাস্তবায়নের পদ্ধতি এটা তাদের প্রধান কাজ বলে আমার মনে হয় না। তারা চেষ্টা করেছেন, পেরে ওঠেন নাই, কারণ এটা নিয়ে নানান রকম কথাবার্তা এবং উদ্ভট আলাপও আছে। আমি উদ্ভট বলছি, ধরুন এই আলাপ আছে যে একটা অধ্যাদেশ করে এটাকে লিখে দিতে হবে সংবিধানের উপরে স্থান, মানে একটা আইন, অধ্যাদেশ একটা ডিফ্যাক্টো আইন, একটা আইন বলছে এটা সংবিধানের উপরে থাকবে, যেটা সংবিধানের ফান্ডামেন্টালসের সাথে কনফ্লিক্ট করে। সংবিধানের ঊর্ধ্বে কোনো আইন হতে পারে না, সংবিধানই সর্বোচ্চ আইন। তো এরকম নানান আলাপ টালাপ করে যখন করা যায় নাই, আমার কাছে মনে হয় এইটার জন্য ঐক্যমত্য কমিশন জিনিসগুলো ঠিকঠাক মতো মডারেট করতে পারে নাই বলে এই পরিস্থিতি হয়েছে। কিন্তু এই যে সংস্কার কমিশনের এতগুলো সুপারিশ মালা হলো, কোনো সুপারিশ কি কার্যকর হয়েছে? কিছু হয়েছে। আমি প্রধান উপদেষ্টা একবার তার সর্বশেষ ভাষণে একটা তালিকা দিয়েছেন তারা কি কি করেছেন। কিছু হয়েছে, কিন্তু আসলে অনেক হতে পারত। বিশেষ করে যেগুলো আইন সংশোধনের মাধ্যমে সম্ভব ওগুলোর জন্য। এবং ঐক্যমত্য কমিশন বসার পরই প্রথম দফাতেই অনেকগুলোতে একমত হয়েছে। তারও আগে 5টা কমিশনের 106টা কমিশন, মানে পুলিশ তো আলোচনাই যায় না, এটা পুরোটাই বলছে এমনি করে ফেলা যায়। বাকি 5টারও 125 বা 30টার মতো সুপারিশ ঐক্যমত্য কমিশনে আসে, সরকারকে বলছে তুমি এটা করে ফেলতে পারো। তো এইগুলো সব সরকারে করা দরকার ছিল, সরকার আসলে করে নাই। এই যে জিনিসগুলোই আসলে প্রবলেম্যাটিক। নিয়মিত যেহেতু সংস্কার নিয়ে এত কথাবার্তা, সেই সংস্কারের কতটুকু করেছেন সেগুলো আপনি নিয়মিতভাবে যদি বলতেন ভালো হতো। আর আমরা অবিশ্বাস্যভাবে একটা কাজ মানে করলাম, আমাদের এই কাজটা আসলে একটা দুটো দল ওটাই ফোকাস নিয়ে গেছে। সংবিধান সংস্কারের আলাপ ছাড়া বাকি আইনের যে সংস্কারের আলাপ সেগুলোকে খুব বেশি প্রাধান্য দেওয়া হয় না। অথচ আমাদের অনেক চমৎকার আইনের সংস্কার হয়েছে, সেই সংস্কারগুলো করে সরকার দেখাতে পারতো, দেখো আমি কিন্তু এটা পাল্টে দিয়েছি। করা হয়নি। এইভাবে আসলে এই জন্য এই প্রশ্নটা এই কারণে উঠেছে যে সংস্কারকে আদৌ সরকার চায় নাকি সংস্কার আসলে একটা এজেন্ডা হয়ে নির্বাচন। এই কারণে কিন্তু এই প্রশ্ন উঠেছে যে এত সময় নষ্ট করার দরকার ছিল কি? হ্যাঁ, এবং এখন তো মানুষ এক কাঠে বেড়ে প্রশ্ন করছে যে সংস্কার শেখ হাসিনার সময়কার উন্নয়নের মতো হয়ে গেল কিনা। মানে নির্বাচন ভালো দরকার নাই, চুরি টুরি করে উন্নয়ন হলেই হবে। ঠিক একইভাবে এখন সংস্কার হতে হবে, নাইলে নির্বাচন, সংস্কার না করে নির্বাচন করলে হবে না। তো এটা একটা বাহানায় পরিণত হয়েছে কিনা এই প্রশ্ন এই কারণেই উঠছে। নাহলে আপনি তো দেখাতে পারতেন যে আমি এই যে এই আইন সংস্কার, এবং মানুষ যদি সুফল পাওয়া শুরু করতো মুহূর্তে, এই যে এই সুফলটা পাওয়া যাচ্ছে, দেখো এই কাজটা করছি, এইগুলো ভিজিবল সুফল কিন্তু অনেক মাইনর আইনের চেঞ্জ দিয়েই করা সম্ভব। এই প্রশ্নে সরকারের জবাব কি? আমি কোনোদিনও মানে এই প্রশ্নটা ইভেন আমি প্রধান উপদেষ্টাকে করতে চাই, অথচ সারপ্রাইজিংলি মানে উনি তো এত ভালো কমিউনিকেটার, মানে আমি ওনার মতো কমিউনিকেটার আসলে দেখি নাই। কিন্তু উনি বিদেশে গিয়ে তো ঠিকই ইন্টারভিউ দিচ্ছেন। আমাদের দেশে আজ পর্যন্ত একটা সংবাদ সম্মেলন কয়েকজন সম্পাদককে ইন্টারভিউ দিয়েছিলেন, সেটা এখন আর দেনও না।
এক বছর আগে। কিন্তু এইগুলো যদি উনি একটা সংবাদ সম্মেলন করতেন, এই প্রশ্নগুলো আসলে তাকে আমরা করতে চাই যে আপনি কেন এগুলো করেননি, কেন এগুলো হয়নি। তো এটা আসলে আমার কাছে আবারও মনে হয় সরকারের অদক্ষতা আছে, মনোযোগের অভাব আছে, এবং এই প্রশ্ন আমিও করি, সরকার কি আসলে সংস্কারকে রিয়েলি মিন করে কিনা, আমার কাছে মনে হয় না। অনেক ধন্যবাদ। আপনি জানেন যে আদালত থেকে যে খবরটা আসছে সব কটা কাগজে আসে, ট্রাইব্যুনালে যেটা রাজসাক্ষী হয়েছেন যিনি পুলিশের আইজি যিনি ছিলেন, হাসিনা কামালের নির্দেশে গণহত্যা হয়েছে। আমি রাজসাক্ষী, আমি এটা নিয়ে খানিকটা পড়াশোনা একসময় করেছি, রাজসাক্ষী ব্যাপারটা মানে আমরা খুব গুরুত্ব দিয়ে পাবলিশ করছি। রাজসাক্ষী আসলে খুব বড় ব্যাপার না। আমাদের দণ্ডবিধিতে রাজসাক্ষীর যে নিয়ম আছে আমরা বেসিকটা বুঝি। রাজসাক্ষী তো আসলে তার একটা বিনিময় আছে, বিনিময় মানে তার শাস্তি কমতে পারে, এমনকি মওকুফ হয়ে যেতে পারে। সো এরকম একটা বিনিময়ে যখন কেউ সাক্ষী দেন তখন আসলে সেটা খুব বেশি সিগনিফিক্যান্ট হয় না। আমি ভারতেও দেখেছি স্পষ্ট নির্দেশনা আছে তাদের উচ্চ আদালতের যে এটাকে নেওয়া যাবে, কিন্তু এটার উপরে মানে খুব বেশি রিলাই করা যাবে না। সো আমরা ঠিক জানি না আমাদের পত্রিকাগুলো এটা কেন বা করছে। বা আমি আরেকটা কথাও বলতে চাই, রাজসাক্ষীর কোনো প্রয়োজন ছিল বলে আমার মনে হয় না। শেখ হাসিনা এবং তার লোকজনের বিরুদ্ধে আমাদের কাছে এই পরিমাণ ডকুমেন্ট আছে, ভিডিও ডকুমেন্ট আছে, তার অডিও কল আছে, সাক্ষীরা আছে, আমার কাছে মনে হয় না এই রাজসাক্ষীর কোনো প্রয়োজন ছিল। এটা করে আমি জানি না রাদার খানিকটা হলেও কোনো প্রশ্ন তৈরি হয় কিনা, কারণ ওনার তো ট্রেড অফ আছে। উনি সাক্ষী দিলেই উনি তো মানে ইভেন মওকুফ হয়ে যেতে পারে, সাজা কমতে তো পারেই। তো উনি তো যে কোনো কিছু যেটা শুনতে আমরা পছন্দ করবো সেটা বলবেনই। এই জন্য আমি এটাকে খুব গুরুত্ব দিই না। ইনফ্যাক্ট আইনে এটার খুব বেশি গুরুত্ব আছে তাও না, কোনো প্রয়োজন ছিল না। এটা এনে রাদার আমার কাছে মনে হয় কিছুটা বিতর্কই তৈরি হলো কিনা। আপনি জানেন যে এটা অধস্তন আদালত এখন সুপ্রিম কোর্টের খুব খুব জরুরি। জি, মানে আমাদের আজকে আসলে অনেক ডামাডোল চলছে, তো বাংলাদেশের আসলে আজকে সবচেয়ে এই জাতির জন্য সবচেয়ে বড় খবর হচ্ছে এই খবরটা। আমি একটু বেসিকটা বলি দর্শকদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে একটা রাষ্ট্রের সেপারেশন অফ পাওয়ারের জন্য 3টা উইংকে আলাদা করার কথা বলা আছে। এটা একটা স্বাধীন প্রশাসন থাকবে বা শাসন বিভাগ থাকবে, একটা আইন বিভাগ থাকবে যারা আইন প্রণয়ন করে সংসদ, এবং একটা বিচার বিভাগ থাকবে সম্পূর্ণ স্বাধীন। আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 22 ক্লিয়ারলি বলছে প্রশাসন থেকে বিচার বিভাগ পৃথক করার ব্যবস্থা রাষ্ট্র করবে। তাই এতদিন আমাদের সমস্যা যেটা ছিল, আমাদের উচ্চ আদালত পুরোপুরি স্বাধীন ছিল, কিন্তু আমাদের নিম্ন আদালত একেবারে সাংবিধানিকভাবে সরকারের অধীনে ছিল, মানে সরকার প্রভাবে ছিল, অধীনে প্রভাবে না বললেও। আর্টিকেল 116 বলছে এরকম, নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি, তাদের যে নিয়ম শৃঙ্খলা, এগুলো সবগুলো রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সাথে আলাপ করে এটা ঠিক করবেন। এখন রাষ্ট্রপতি মানে আমাদের কনস্টিটিউশন অনুযায়ী 48(3) অনুযায়ী উনি দুটা কাজ ছাড়া সব আসলে প্রধানমন্ত্রী যা বলেন তাই করেন। তার মানে নিম্ন আদালতের উপরে সরকারের বা প্রধানমন্ত্রীর একচ্ছত্র প্রভাব ছিল, খানিকটা পরামর্শ নিতে হতো। এটা আমাদের এই সেপারেশন অফ পাওয়ারের চেতনা সম্পূর্ণ বিরোধী। নিম্ন আদালতের উপরে সরকারের কোনো পাওয়ার থাকতে পারে না। আমি একটু পেছনে যাই, মাজদার হোসেন মামলা হয়েছিল, যেটা রায় 1999 সালে হয়েছিল। সেখানে এই নিম্ন আদালতের সেপারেশনের জন্য রায় দিয়েছিল সর্বোচ্চ আদালত। এরপর 2 বছর আওয়ামী লীগ ছিল, তারা এটা বাস্তবায়ন করেনি। তারপর 5 বছর বিএনপি ছিল, তারাও ব্যবস্থা নেয় নাই। 1-11 সরকারের সময় আংশিক হয়েছে, আমাদের নিশ্চয়ই মনে আছে। আগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা, তারপরে এক্সিকিউটিভ উইংয়ের লোকজন এজলাসে বসে বসে বিচার করতেন, ওইটুকু চেঞ্জ হয়েছে। কিন্তু ওই বদলি, পদোন্নতি, এগুলো সরকারের প্রভাব ছিল, সেক্রেটারিয়েট ছিল না। এবার সম্পূর্ণরূপে আলাদা সচিবালয় হবে এবং সম্পূর্ণ আমাদের হায়ার জুডিশিয়ারির অধীনে যাবে। আমি একটু যোগ করতে চাই, আমি আওয়ামী লীগের সময় খুব বলতাম, তারা 72-এর সংবিধান বলতেন। 72-এর সংবিধানে আর্টিকেল 116-এ রাষ্ট্রপতি ছিল না, সুপ্রিম কোর্ট। ওটা একচ্ছত্রভাবে কিন্তু নিম্ন আদালত উচ্চ আদালতের অধীন ছিল। পরে 4th সংশোধনীতে মুজিব এসে ওই বাকশাল করার সময় এটা পুরো প্রেসিডেন্টের হাতে নিয়ে যান। পরবর্তীতে এটা প্রেসিডেন্ট এবং দুটো মিলে কাজটা করা হয়। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। সো আমি বলছি না যে সেপারেশন অফ জুডিশিয়ারি হইলেই সব কিছু সুন্দর হয়ে যাবে, কারণ আমাদের উচ্চ আদালত তো অনেক দিন থেকেই স্বাধীন আছে। কিন্তু তারপরও সরকার এখানে প্রভাব রাখার চেষ্টা করে, তার মনের মতো জাজ নিয়োগ করার চেষ্টা করে, এই করে তারা প্রভাবিত করার চেষ্টা করে। কিন্তু তারপরও এই যে সিম্বলিকলি ইটস ফ্রি, এটা খুব বড় একটা অর্জন। আমাদের যদি বিচারের ক্ষমতা আলাদা করে ফেলতে পারে, একটা ছোট উদাহরণ দিই দর্শকদের উদ্দেশ্যে।
ধরুন কেউ একজনকে সরকার ধরলো অবৈধভাবে, বেআইনি, ঠিক হলো না, তাকে নিয়ে কোর্টে যাবে। এখন এতদিন পর্যন্ত ব্যাপারটা যে কলমে এরকম ছিল, সরকার কোনো বিচারকের উপর প্রভাব রাখার চেষ্টা করতে, ওকে জামিন দেওয়া যাবে না। কারণ বিচারক যারা সরকারকে যদি নাখোশ করি, তাহলে তো আমার পদোন্নতি, আমার পোস্টিং তো সরকারের হাতে, সরকার এটাকে নানান জায়গায় নিয়ে যাবে। এখন খেয়াল করি, সরকার আমার উপরে মানে ক্ষতিকর হওয়ার চেষ্টা করলো, কোয়ার্সিভ হওয়ার চেষ্টা করলো, আমাকে ধরলো, কিন্তু যখন আদালতে নিয়ে গেল, হতে পারে আদালত আমাকে ফার্স্ট শুনাতে নিতে জামিন দিয়ে দিল। তাহলে সরকার চাইলেও কিন্তু আমার উপর অনেক বেশি টাফ হতে পারবে। আমি একটা উদাহরণ দিই, এমনকি শেখ হাসিনার সময়ও দেখবেন নিম্ন আদালতে জামিন পাওয়া যায়নি, উচ্চ আদালতে কিন্তু জামিন পাওয়া গেছে। মানে উচ্চ আদালত কিন্তু রিলেটিভলি স্বাধীনভাবে কাজ করেছে। তো এটা যদি এখন নিম্ন আদালতে গিয়ে হয়, জনগণের হয়রানি, কষ্ট, রাষ্ট্র যদি বা সরকার যদি কখনো জনগণের উপর অত্যাচারী হয়ে উঠতে চায়, সেটার এক ধরনের প্রতিকার পাওয়ার সম্ভাবনা বাড়বে। এটা খুবই খুবই বড় একটা, আমি প্রায় বলি আমাদের নাকি সংস্কার হয়নি। এই যে বিচার বিভাগের পূর্ণ পৃথকীকরণ নিয়ে সবগুলো দল, এই যে বিএনপি কিন্তু একসময় করেনি, সেই বিএনপি এখন সচিবালয় সহ পূর্ণ পৃথকীকরণের পক্ষে কথা বলা হয়েছে। আমাদের এইবারকার কাঠামোগত সংস্কারের সবচেয়ে বড় সংস্কার এটা। এই একটা সংস্কারও ঠিকঠাক হলে আমাদের খুশি থাকা দরকার ছিল। অনেক ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচন নিয়ে কালবেলা একটা চাঞ্চল্যকর খবর দিয়েছে, আমি দেখছি। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সংখ্যায় ডাকসুর প্রার্থীরা, তো আমরা ফ্রি ফেয়ার ইলেকশনের কথা বলছি, এখন ডাকসুর ইলেকশন যদি ইঞ্জিনিয়ারিং হয়, এর মধ্যে অনেকগুলো জিনিস আছে, যে প্রভোস্টের ইচ্ছায় মানে পছন্দের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তো এগুলা এই চিত্র তাইলে তো আমরা কি দেখতে পাচ্ছি? ভয়ঙ্কর ব্যাপার, মানে নানান রকম অভিযোগ আছে। আমি ওখানকার খুব গুরুত্বপূর্ণ, খুবই আলোচিত এক প্রার্থী ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন যে একজন বিশেষ ব্যক্তিকে ভিপি বানানোর চেষ্টা হচ্ছে, এরকমভাবে সব কিছু সেট করা হচ্ছে, এরকম অভিযোগ আছে। এখন আমি আসলে ব্যক্তিগতভাবে মনে করি না যে এখানে খুব মেজর কিছু খারাপ হবে, কারণ দীর্ঘদিন বাংলাদেশে যেভাবে নির্বাচন হচ্ছে, স্টুডেন্টরা যতটা সজাগ আছে, মিডিয়ার যে পরিমাণ ফোকাস আছে, মানে ডাকসু নির্বাচনের দিন আমাদের মিডিয়া মানে এখনই যে পরিমাণ শোরগোল করছেন, মিডিয়া যে পরিমাণ প্রেজেন্স থাকবে, আমার মনে হয় না খুব মেজর কিছু করা সম্ভব। আমার মনে হয় না এটা, কারণ হলো এটা স্টুডেন্টদের ব্যাপার। এই ঝুঁকি প্রশাসন নেবেন যে এটাতে সিগনিফিক্যান্ট কিছু হবে, তাতে কেন্দ্র করে যে পরিমাণ কেওস হতে পারে, এই ঝুঁকি তারা নেওয়ার কথা না। না হলে ভালো, কিন্তু হলে এটা খুবই ডিজাস্টারাস। সেটাই। গুজব, এই গুজব ছড়ানোর মধ্য দিয়ে তারা কি মানে জিনিসটা মানে হাসিল করতে চান, মানে গুজবের মধ্য দিয়ে। এখন এত গুজব, এই গুজবের মধ্যে তো আর আপনার কোনটা সত্য কোনটা মিথ্যা এটা কিন্তু বোঝার মতো উপায় নেই। একদম, মানে গুজব কোন পর্যায়ে গেছে, আমি একটা খুবই সারপ্রাইজিং ঘটনা দেখলাম গতকাল। সেটা হচ্ছে আমাদের সেনাপ্রধান যখন প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন, তাদের যে অফিসিয়াল স্টেটমেন্ট, সেখানের লাস্ট প্যারাগ্রাফে অবিশ্বাস্যভাবে প্রধান উপদেষ্টাকে একটা বাক্য আছে এরকম, গুজবে কান না দিতে বলছেন সেনাবাহিনী, তার সাথে বাংলায় কথাগুলো, ওটা ইংরেজিতে স্টেটমেন্টটা ছিল, সেনাবাহিনী সরকার সফল হওয়ার জন্য যা যা করা দরকার সেই সব কাজ করায় পাশে থাকবে। মানে দুটোই শো, একটা হচ্ছে এরকম একটা আলোচনা এসছে যেটাকে সম্ভবত সেনাপ্রধান গুজব বলছেন এবং তাকে কান্না দিতে বলছেন, আবার অবিশ্বাস্যভাবে এটা চিফ অ্যাডভাইজার তার স্টেটমেন্টে তুলে দিচ্ছেন। এগুলো কেন আমি আসলে জানি না। তার মানে গুজব এই পর্যায়ে গেছে, আমি এটুকু বলতে চাই। গুজবের উদ্দেশ্য কি? বাংলাদেশে একটা কেওস তৈরি বা এনার্কি তৈরির চেষ্টা আছে। মানে যত গুজব আপনি তৈরি করতে পারবেন, এবং সোশ্যাল মিডিয়াতে এগুলো এমনভাবে ছড়াতে থাকে, এবং অনেকেই আছে কিছু কিছু মানুষকে বেশ রিলাই করেন যে উনি যা বলছেন ঠিক করছেন, তার মানে এক ধরনের পীর মুরিদের মতো সম্পর্ক, তার ওখানে গিয়ে তারা জড়ো হচ্ছেন। তো তারা যদি চান এই গুজবগুলো ছড়িয়ে সোসাইটিতে একটা এনার্কি তৈরি করতে পারেন। আমি একটা ছোট উদাহরণ দিই। গতকাল মিলিটারি চিফ রাষ্ট্রপতির সাথে দেখা করেছেন, এটা একটা রুটিন দেখা, এটা নিয়ে আমরা বক্তব্যও পেয়েছি। যেহেতু উনি যে বাহিনীর প্রধান, তার সর্বাধিনায়ক হল রাষ্ট্রপতি, উনি দেখা করতে পারেন, ব্রিফ করতে পারেন। আবার প্রধান উপদেষ্টা হলো তার মন্ত্রী, মানে প্রতিরক্ষা মন্ত্রণালয় তার অধীনে, যে কোনো সময় দেখা কাজ করা সব একসাথে চলবে, এটাই স্বাভাবিক। কিন্তু বলা হলো উনি জরুরি অবস্থা জারি করাতে যাচ্ছেন। এখন জরুরি অবস্থা জারির জন্য রাষ্ট্রপতি একা পারেন না, তার সাথে কাউন্টার সিগনেচার লাগবে প্রধান উপদেষ্টার। অনেকেই তো জানেন না, তো আমি দেখলাম ফেসবুকে এটা নিয়ে শোরগোল শুরু হয়ে গেছে। তো কোনো না কোনো কিছু দিয়ে মানুষকে
ঝামেলার মধ্যে রাখা এবং কেওস। আমি বলছি যেহেতু নির্বাচনের দিকে একটার পর একটা ফোর্স এখন নির্বাচনের পক্ষের দিকে চলে যাচ্ছে, এখন নির্বাচন যদি আপনি ঝামেলায় ফেলতে চান তাহলে এগুলোই করতে হবে, গুজব ছড়াতে হবে। কারণ গুজবের মাধ্যমে আপনি একটা ডিসরাপশন তৈরি করতে পারেন, মানুষকে উস্কে দিতে পারেন, সেই চেষ্টার অংশই বলে আমি মনে করি। যে সমস্ত দেশে মানে বিপ্লব বা অভ্যুত্থান ব্যর্থ হয়েছে, তার অন্যতম হাতিয়ার ছিল গুজব। একদম একদম তাই, একদম তাই। সেটাই এখন এই ঝুঁকির জায়গায় আমাদের সামনে হাজির হয়েছে। এই অবস্থায় কি করণীয়? ট্রান্সপারেন্সি ইজ আ মাস্ট। যেমন একটা ছোট উদাহরণ দেই, দুদিন আগের কথা, মানে আমাদের সেনাপ্রধান প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন বলে একটা মেইন স্ট্রিম গুজব, একটা মেইন স্ট্রিমে নিউজ আসলো। পরে আসলে খোঁজ খবর করতে দেখা গেল এটা আসলে ঠিক কি ঠিক না নিশ্চিত না, এবং অনেকে এই নিউজটা আবার সরিয়েও ফেলেছে। আমাদের আইন উপদেষ্টার কাছে যখন জিজ্ঞেস করা হলো, তিনি বলছিলেন এমন কিছু তিনি জানেন না। কিন্তু এই যে দুটো প্রতিষ্ঠানের কথা, এটা দুটোই প্রতিষ্ঠান, কিন্তু বাংলাদেশের প্রধান বিচারপতি আর একটা হচ্ছে সেনাপ্রধান, যদি তারা তাদের যে কারো কাছ থেকে একটা বিবৃতি হয়, পজিটিভ আর নেগেটিভ বিবৃতি দেওয়া হতো, তাহলে কিন্তু এই জিনিসগুলো স্পষ্ট হয়ে যেত। মানে গুজব ঠেকানোর প্রধান উপায় হচ্ছে ট্রান্সপারেন্সি। কিন্তু আবার এই যুগটা কঠিন হয়ে গেছে, এটাকে আবার পোস্ট ট্রুথ ওয়ার্ল্ড বলে এখন, 16 সালের পর থেকে। এখন মিথ্যা কথাকেও, মানে আপনি ট্রান্সপারেন্ট থাকলেও আপনার যদি একটা সোশ্যাল মিডিয়া ট্র্যাকশন থাকে, আগে তো আপনারা যে মিডিয়া আছেন গেট কিপিং আছে, আপনি সব কিছু ছাড়বেন না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় তো ওটা নেই। এবং কিছু মানুষ আছে তার পছন্দের মিথ্যা শুনতে চায়। দেশে একটা কিছু হয়ে যাচ্ছে, সেনাবাহিনী টেক ওভার করে ফেলছে, জরুরি অবস্থা জারি হয়ে যাচ্ছে, প্রেসিডেন্টকে সরিয়ে ফেলা হচ্ছে, এগুলো শুনতে কেউ পছন্দ করে। সত্য হোক মিথ্যা হোক, কেউ যখন এই তথ্যগুলো দেয় তাদের শুনতে ভাল লাগে। এই প্রবণতা তৈরি হয়েছে, এবং এই কারণে যে একটা টার্ম আছে যে আমরা কত ইকো চেম্বার তৈরি হয়েছে, যে কোনো একজন ব্যক্তিকে ঘিরে একটা ইকো চেম্বার তৈরি হয়। আচ্ছা, এটা অটোমেটিকলি এটা ওর অ্যালগরিদম নিয়ে যায়, ও যে ধরনের কথা শুনতে চায় ও আস্তে আস্তে ওই ধরনের লোকের কাছে নিয়ে যাবে। এই এত ব্রিলিয়ান্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড একটা অ্যালগরিদম যে ও কোনটা শোনে, ও আবার দেখাবে এটা শুনেছে তো ওর কাছাকাছি আরেকজন আছে, ওকে রিকমেন্ড করবে যে তুমি কিন্তু এটাও দেখতে পারো, তোমার মতো যারা এটা দেখে তারা ওইটাও দেখে। সো ও আবার ওখানে যায়, ওখানে গিয়ে একই রকম কথা শুনে সে মনে করে কথাগুলো তো সত্য। ফলে এই যুগটা ডিল করা হ্যাজ বিকাম ভেরি টাফ। কঠিন অবস্থা। শেষ করি আজকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ রাতের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।